ফর দ্য গ্রিন ফাইট ইন দ্য গ্লোবাল মার্কেট প্লেস। এখন যে আপনি যে করবেন, আমার পানি কোথায়, আমার নদীর থেকে যে পানি আনবো সেটার আমি কিভাবে ব্যবস্থা করব। তো এই কারণে এই পলিসিগুলো না করে আরেকটি কথা বলে এই পর্যায়ে আবার শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের রেগুলেটরি রিফর্ম না করে, সদ্য হাসান মনসুর বলেছেন যে আমার $4 বিলিয়ন আমি যদি দিয়ে দেই, তাই না, আমার কি হবে। আমরা সবাই কিন্তু এখানে আলোচনা করেছি আপনার সৌজন্যে যে $25 বিলিয়ন দিকে এগিয়ে যাচ্ছে আমাদের রেমিটেন্সের ফ্লো মোটামুটি স্মুথ। এবছরও $15 বিলিয়ন আমরা আশা করছি ইনওয়ার্ড রেমিটেন্স, আমাদের ওয়ার্কার্স রেমিটেন্স। তাহলে কিন্তু আমাদের আইন তো বলে না। আপনাকে আমি বলি যে যখন ব্যাংকগুলোকে গ্যারান্টি দিতে হয়েছিল বোয়িং কর্পোরেশনকে, আমাদের যে নতুন যে বিমান 777 গুলো আনলো, ড্রিম লাইনার 787 এসে যাবে 2018 সালে, ইনশাল্লাহ আমাদের বিমান বহরে যুক্ত হবে। আমরা আনন্দিত, আমাদের স্মুথ হবে আরো হয়তো বৈদেশিক যাত্রা আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য। কিন্তু আমরা আমাদের ফরেন এক্সচেঞ্জ পলিসিতে কি বলে, আমরা তখন মাননীয় গভর্নর সদয় হয়ে অর্থমন্ত্রীর মানে ওনার অ্যাকসেপ্টেন্স অনুসারে ব্যাংকগুলোকে বলেছিল তোমরা গ্যারান্টি দাও একটা, যে ওই যে পেমেন্ট গ্যারান্টি দাও বোয়িং এর ফেভারে ডাউন পেমেন্টের জন্য। তখন ওনারা ব্যাংকগুলা গ্যারান্টি দিয়েছে, ব্যাকড বাই বাংলাদেশ ব্যাংক তার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে কিছুটা প্লেস করেছে ফরেন কারেন্সি উইথ দ্য অফশোর ব্যাংক ব্রাঞ্চেস অফ দ্য লোকাল ব্যাংকস। বাংলাদেশ ব্যাংকের নিয়ম, আমি কিছু বলছি না, আমি এটা বলতে চাচ্ছি যেটা কত ইম্পর্টেন্ট। বাংলাদেশ ব্যাংকের যারা অডিট ডিপার্টমেন্ট, যারা ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল ডিপার্টমেন্ট, তারা বলেছে বাংলাদেশ ব্যাংকের যে প্রতিষ্ঠার যে আইন, বাংলা ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 ডাজ নট সাপোর্ট সেন্ট্রাল ব্যাংক প্লেসিং ফরেন কারেন্সি ফান্ড উইথ দ্য লোকাল ব্যাংক টু ইস্যু অফশোর গ্যারান্টি। তাহলে আপনি বুঝেন, আমার ইচ্ছা আছে, আমি ওনাকে স্বাগত জানাই। তেমনটা আমি আপনাকে বলি, গার্মেন্টস সেক্টর তাদের গার্মেন্টস পল্লী গঠন করতে চায়, গার্মেন্টস আমাদের প্রতিযোগিতা প্রমাণিত হয়েছে। গার্মেন্টস সেক্টর বলছে কি যে আপনারা ইডিএফ ফান্ডটা আরো বড় করেন। এখন রানা প্লাজা ধ্বংসের পরে, তারপরে অন্যান্য জায়গায় অগ্নুৎপাতের পর, মানে আগুন লাগার পরে যে বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা বলেছিলাম যে ক্যাপিটাল মেশিনারি, কমপ্লায়েন্স ইকুইপমেন্ট, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আমরা কাজ করছি বিজিএমের সাথে, আমরা দুজনেই কাজ করছি, যে তাদের অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের সাথে তাদের আনার জন্য, যেটা নাকি 3 থেকে 5 বছরের জন্য টার্ম লোন লাগবে এটা ফেরত দেওয়ার জন্য, বাংলাদেশ ব্যাংক ইডিএফ ফান্ড থেকে দেন। এখন ইডিএফ যে গঠন করা হয়েছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, যেটা অত্যন্ত সাকসেসফুল একটা প্রকল্প বাংলাদেশ ব্যাংকের, ওরা আবিষ্কার করেছে যে ইডিএফ হচ্ছে স্বল্প মেয়াদী ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের জন্য, 3 বছর 5 বছরের জন্য ফাইন্যান্স করতে পারবে না ইডিএফ থেকে। এখন বাংলাদেশ ব্যাংক বলছে, বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হয়েছে, বিশ্ব ব্যাংকের এবার মিটিং আলোচনা হয়েছে, আমরা আশা করছি মাননীয় গভর্নর মহোদয় থেকে যেটা জানতে পেরেছি কিছুদিনের মধ্যে হতো একটা, বা বিশ্ব ব্যাংক একটি ফান্ড দিবে, তার সমপরিমাণ ফান্ড বাংলাদেশ ব্যাংক দিবে, ওই আলোকে আবার আইন মন্ত্রণালয়ের কাছে যেতে হবে, আবার অর্থ মন্ত্রণালয়ের কাছে যাবে, আইন মন্ত্রণালয়ের কাছে যাবে, আইনটি হবে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের গ্রোথের পথে এটা বিরাট বাধা, যেটা নাকি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ফখরুদ্দিন আহমেদ, মির্জা আজিজুল ইসলাম বুঝেছিলেন এবং করেছিলেন, যে রেগুলেটরি রিফর্মস কমিশন ডক্টর আকবরের খানের নেতৃত্বে এবং বেটার বিজনেস ফোরাম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, কোথায় কোথায় আইনগুলোকে আমরা আধুনিক করব, যেখানে আইএফসি বিশ্ব ব্যাংকের একটি প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান, তারা সহায়তা করতে রাজি আছে। আমরা কিন্তু এই 6 বছর পেরিয়ে 7 বছরে যাচ্ছি এই সরকারের, আমরা কিন্তু উদ্যোগ দেখি নাই। এই যে আর্কিক ল, আমি ডক্টর হাসান মনসুরের সাথে গলা মিলিয়ে বলবো, আমার যেহেতু প্র্যাকটিক্যাল অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে কিছুটা বেশি সংযোগ রয়েছে, আমি বলছি এখন দেখছি ইচ্ছা থাকা সত্ত্বেও ডক্টর আতিউর রহমান করতে চান, মাননীয় অর্থমন্ত্রী করতে চান, কিন্তু বাংলাদেশ ব্যাংক অর্ডার, ফরেন এক্সচেঞ্জ ল, রুলস, রেগুলেশন, সেগুলো আমাদেরকে সাপোর্ট করে না। এই কারণে একইভাবে আপনি যে বলছেন বাংলাদেশের ব্যবসায়ীরা যাদের দক্ষতা প্রমাণিত হয়েছে, সক্ষমতা প্রমাণিত হয়েছে, উদ্যোক্তা গুণাবলী প্রমাণিত হয়েছে, তারা কিন্তু মিয়ানমার ইনভেস্ট করতে পারছে না, তারা কিন্তু ক্যাম্বোডিয়াতে যে ইনভেস্ট করতে পারছে না, তারা কিন্তু কেনিয়া স্বাগত জানানোর পরেও, ইথিওপিয়া স্বাগত জানানোর পরেও ওখানে এগ্রি ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতে পারছে না। সুতরাং বাজেটে কিছুটা হলো এই যে বাধাগুলা চিহ্নিত করা উচিত এবং আমাদের অধিক হারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত। আমি এই আলোচনার সূত্র ধরেই বলবো যে এই বাজেটে সরকারের অনেক সুযোগ আছে।
পাওয়ার সেক্টরে সরকার কিছুটা অর্জন করেছে আমি বলবো, স্বীকার করতেই হবে, তবে একটা হাই কস্ট, কারণ এখনো ডিপেন্ডেন্স অন ভেরি শর্ট টার্ম প্রজেক্টের উপর, এবং সেগুলো ভালোভাবে রিনেগোসিয়েটও করা হয় নাই সত্যি কথা বলতে, এটা নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, কিন্তু পাওয়ার সেক্টরে সরকারের আগামী 15 বছরের ইনভেস্টমেন্ট লাগবে $60 বিলিয়ন, হিউজ। যদি সেটা বাস্তবায়ন করতে হয়, সরকারেরই রোডম্যাপ যদি বাস্তবায়ন করতে হয়, $60 বিলিয়ন লাগবে। এটা একটা দিক। কাজে বিদেশি বিনিয়োগ আমাদের দেশে আনতে হবে, ইটস নট এ চয়েস, ইটস ইম্পারেটিভ, মানে আনতেই হবে। এই রোড ম্যাপের মধ্যে কি সেটি করা আছে, মানে অর্থায়নটা সরকারকে সেটা বুঝতে হবে, মানে করা আছে কিনা আমি জানতে চাইছি। এখন পর্যন্ত রোড ম্যাপের মধ্যে ফাইন্যান্সিং এর ইস্যু নাই, রোড ম্যাপের মধ্যে ডিমান্ড সাপ্লাই আছে, এবং ভলিউম অফ ইলেকট্রিসিটি প্রোডাকশনকে তারা 30,000 মেগাওয়াটে নিয়ে যাওয়ার প্ল্যান আছে, প্লাস নেট লস যেটা হবে সেটাকে মিটিয়ে 40,000 মেগাওয়াট করতে হবে, প্লাস ডিস্ট্রিবিউশন লাইন করতে হবে, প্লাস কয়লা ভিত্তিক গুলোর জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। মাতারবাড়ি অ্যালোন $10 বিলিয়ন লাগবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। এটা জাপান সরকার রাজি আছে, হুইচ ইজ গুড, বাট টাকা তো লাগবে। কাজে বিদেশিদের উপর বিদেশি বিনিয়োগ আমাদের দেশে আনতে হবে, এটা সরকারি বিনিয়োগ হোক বা ব্যক্তি খাতের বিনিয়োগে বেশি আনতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত করা যাবে না। যেমন আমি বলি, গার্মেন্ট খাত বলছে যে আমরা ডাবল করব বাই 2021। Have they done the homework? Capacity between now and 2021 ডাবল করতে হবে। যে বিনিয়োগ লাগবে, যে টাকাটা লাগবে, সেই টাকাটা কি আমাদের উদ্যোক্তাদের আছে এবং তাদের কি সেই ইচ্ছা আছে সেই বিনিয়োগ করার মতো? আমরা কিন্তু এট দ্য সেম টাইম বলে দিচ্ছি বিদেশি বিনিয়োগ গার্মেন্ট সেক্টরে ভার্চুয়ালি স্টপড বাই বিজিএমইএ। তাহলে বিজিএমইএ নিজেদের কিন্তু কন্ট্রাডিকশন, আমরা বিদেশি বিনিয়োগ আনবো না, নিজের কিন্তু এত বড় সামর্থ্য নাই। কারণ আমি বলি সত্যি কথা বলতে, আমি যদি আজকে 25 বিলিয়ন থেকে 50 বিলিয়নে নিতে চাই, আমাদের ক্যাপিটাল আউটপুট রেশিও যদি 4ও ধরি, এখন 4.5, তাহলে আমাকে কত করতে হবে বিনিয়োগ? ক্যান ইউ ইমাজিন 25 বিলিয়নের জন্য 4:1 রেশিও? আমাদের ওই অর্থ নাই, অর্থটা বাইরে থেকে আসতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে চিন্তা করতে হবে স্ট্র্যাটেজিক্যালি, যে আমরা যেখানে লক্ষ্যে যেতে চাই সেটা করতে গেলে আমাদেরকে কোথায় কোথায় বিনিয়োগ করতে হবে এবং কোথায় রেগুলেটরি ব্যারিয়ারগুলো তুলে দিতে হবে, যাতে বাইরে থেকে বিনিয়োগ দ্রুত এসে এই গ্যাপটাকে ফিল আপ করতে পারে। এটা একটা জিনিস। আমাদের জমির অভাবের কথা আমরা সবাই জানি, সব উদ্যোক্তারই সবচেয়ে বড় মাথা ব্যথা। প্রথম 4 বছর যায় ওই জমি সংগ্রহ, জমিকে কনসলিডেট করা, 50 জন বা 100 জন কাছ থেকে জমি কিনে ওই দলিলগুলোকে এক করা, এই যে একটা 4-5 বছরের সময় চলে যায়, যেখানে সে ফ্যাক্টরিতে চলে যেত, উৎপাদনে চলে যেতে পারত, সেখানে সে জমিতেই বসে আছে, ল্যান্ডফিলও হয়নি। এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে এই স্পেশালাইজড ইকোনমিক জোনের দিকে অবশ্যই নজর দিতে হবে। এখানে কোনো ব্যত্যয় নাই, ব্যক্তি খাতে হোক, সরকারি খাতে হোক, বিদেশি খাতে হোক, এটা আমাদের ছেড়ে দিতে হবে এবং সরকারকে সহযোগী ভূমিকা নিতে হবে, ভূমিটা অ্যাকোয়ার করে দিতে হবে তাদেরকে, এবং বাকিটা বিভিন্ন খাতের উপর ছেড়ে দিক সরকার। আমি মনে করি প্রতি বছর যদি 10টা করে আমরা স্পেশাল ইকোনমিক জোন করতে পারি, যেটা আমাদের ট্র্যাক রেকর্ড হচ্ছে 10 বছরে একটাই এক্সপোর্ট প্রসেসিং জোন করা। আমাদের কয়টা এক্সপোর্ট প্রসেসিং জোন আছে বাংলাদেশে? আমাদের 40 বছরে 6টা বা 7টা এক্সপোর্ট প্রসেসিং জোন আছে। তো অর্থাৎ 10 বছরে একটা করে করছি আমরা, সেখানে আমাদের প্রতি বছর 10টা করতে হবে যদি আমরা আমাদের সত্যিকার অর্থে বিনিয়োগ এখানে ব্যাপকভাবে ঘটাতে পারি। কিন্তু সুযোগ আছে, সুযোগটাকে ব্যবহার করতে হবে। একই সাথে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ। এই যে গার্মেন্ট সেক্টরকে আমরা দেখেছি, এনভায়রনমেন্টালি আমরা অ্যানালাইজ করে দেখেছি যে এখানে যে ওয়েট প্রসেসিং সেক্টরটা আছে, এই যে ডেনিম এবং যেগুলো সুতো থেকে রং করে কালার করে করা হয়, কেমিক্যাল ইউজ করা হয়, তাদের যে ওয়াটার ইউজ, শুধুমাত্র ওয়েট প্রসেসিং গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে ওয়াটার ব্যবহার করে প্রতিদিন, সেটা বাংলাদেশে ঢাকা শহরের 15 মিলিয়ন লোক যে পরিমাণ ওয়াটার ব্যবহার করে তার সমান। এবং এখন যদি এই সেক্টরটা ডাবল হয়, তার মানে আমরা যে ওয়াটার ইউজ করতেছি সারা জনগোষ্ঠী, তার দ্বিগুণ পরিমাণ লাগবে এই সেক্টরের জন্য। এবং সেটা আমরা কোথা থেকে করছি? আমরা আন্ডারগ্রাউন্ড করছি, আমরা রিভার ওয়াটার ইউজ করছি না। এটা তো সাস্টেনেবল না। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মোডাস অপারেন্ডি। সেখানে কিন্তু বড় রকমের রেগুলেটরি এনভায়রনমেন্টাল চেঞ্জ আনতে হবে, তা না হলে উই আর হেডিং ফর এনভায়রনমেন্টাল ডিজাস্টার। ঢাকার পাশের 4টে নদী ডেড নদী বিকজ অফ কেমিক্যাল ডিসচার্জ। আর কতদিন এগুলো কিন্তু বাঁচিয়ে তুলতে হবে। আবার এখন 4টে আছে, পরে দেখা যাবে নারায়ণগঞ্জ থেকে পুরো বাংলাদেশের এইটাই পুরোটাই ডেড হয়ে যাচ্ছে আমাদের ফিশারিজের জন্য, এনি লিভিং থিং। তো এটা তো হতে পারা যাবে না। কিন্তু
এটা থেকে বের হয়ে আসতে হবে। আমি মনে করি যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জটাকেও মোকাবেলা করতে হবে একই সাথে, এবং এই যে সুযোগটা আসছে সরকারের হাতে, রাজনৈতিক পরিস্থিতি এই বছর, আমি আগামী বছর মনে করি যে মোটামুটিভাবে স্বাভাবিক থাকবে। এই সুযোগে বিদেশি উদ্যোক্তাদেরকে নিয়ে বিদেশি যেসব অফারগুলো এসেছে জাপান থেকে, চায়না থেকে, কোরিয়া থেকে, অন্যান্য, সেগুলোকে ব্যবহার করে একটা বিরাট যদি কর্মযজ্ঞ করতে পারে সরকার, তাহলে কিন্তু আমরা একটা বিরাট, এই কথার সূত্রে যে প্রশ্নটা করতেছি যে অর্থনীতি চলার পথে যে সুযোগ সম্ভাবনা বা অন্তরায় বাধা বিঘ্নতা, এগুলোকে অতিক্রম করবার জন্য যে আঞ্চলিক সহযোগিতার কথা যেগুলো উনি শেষে এসে উচ্চারণ করলেন, সেই জায়গায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে বা আপনি কি মনে করেন কেমন হওয়া উচিত? আমার কেন জানি মনে হয় মেবি পিপল মে ডিবেট, আমি অনেক জায়গায় লক্ষ্য করছি বাংলাদেশ